তো এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের কাছে এথিক্স বা নীতিশাস্ত্র বলে যে বিষয়টি অন্তর্ভুক্তি করা হয়েছে WBCS 2025-এর ডেসক্রিপটিভ মেইনসের সিলেবাসে, সেই বিষয়টির মূল ধারণাটা কি, সেই বিষয়টির মধ্যে মূলত কি বলা আছে এই সম্পর্কে, এবং সেটা দেখার পরেই হয়তো অনেকে বুঝেছো যে এটা আসলে একটা দর্শনের বিষয়, যেখানে বুঝতে হয় বেশি, পড়তে হয় কম। এথিক্স পেপারের ডেসক্রিপটিভে মার্কস তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, কারণ এটা এমন একটা পেপার যে পেপারে কেবলমাত্র এক ধরনের সাবজেক্টই ইনক্লুডেড, এথিক্স, ইন্টিগ্রিটি এবং অ্যাপটিটিউড নামে। ঠিক সেরকম আরেকটি পেপার WBCS 2025-এর ডেসক্রিপটিভ সিলেবাসে আছে, যেটি সম্পূর্ণ নতুন ধরনের একটি বিষয়কে আমাদের সামনে তুলে ধরে। সেই পেপারটির নাম হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতি। এই পেপারটি মূলত 4টি টপিকে বিভক্ত আছে এবং প্রতিটা টপিকের দেখবে একটা করে সাব টপিক আছে। তো প্রথম যে টপিকটা দিয়ে সিলেবাসটা শুরু হচ্ছে সেই টপিকের নাম হচ্ছে কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, এবং সেই টপিকের আন্ডারে প্রথম যে টপিক দিয়ে সিলেবাস, প্রথম যে সাব টপিক দিয়ে সিলেবাসটি শুরু হচ্ছে সেটা হচ্ছে বেঙ্গলি স্কুল অফ আর্ট বা বেঙ্গল স্কুল অফ আর্ট হাইফেন দিয়ে ন্যাশনালিজম, অর্থাৎ বেঙ্গলি স্কুল অফ আর্টের জাতীয়তাবাদে ভূমিকা কি ছিল, ভারতের যে জাতীয়তাবাদ তাতে তার ভূমিকা কি ছিল, এটাই মূলত আমাদের জানতে হবে। আমরা যদি কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল নামক টপিকটাকে দেখি তাহলে দেখব এই টপিকটি টোটাল 6টা সাব টপিকে বিভক্ত, 60 মার্কস আছে। সুতরাং আমরা বলতে পারি প্রত্যেকটা সাব টপিক থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি, এবং এই বেঙ্গলি স্কুল অফ আর্ট বা বঙ্গীয় শিল্পকলা বা বঙ্গীয় শিল্পরীতি আমরা যাই বলি না কেন, এখান থেকে তার জাতীয়তাবাদে প্রভাব কি সেটা আসার সম্ভাবনাই সব থেকে বেশি, বা ভারতের জাতীয়তাবাদকে কিভাবে, ভারতের জাতীয়তাবাদের প্রসার ঘটাতে কিভাবে সাহায্য করেছিল বেঙ্গলি স্কুল অফ আর্ট বা জাতীয়তাবাদে তার অবদান কি, সেটাই প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা তখনই লিখতে পারবো যখন আমরা বেঙ্গলি স্কুল অফ আর্টের ধারণা, তার সঙ্গে জড়িত চিত্রশিল্পীদের কর্ম এবং তার অবদান বা তার উত্তরাধিকার, তার প্রভাব সম্পর্কে আমরা জানব। আমি যদি বুঝতে পারি এই টপিকটি তাহলে আমার ডেসক্রিপটিভ প্রশ্ন লিখতে পারবো। কেউ যদি ভাবো এই টপিকগুলো মুখস্থ করে তুমি পরীক্ষা হলে চলে যাবে, আমি তোমাকে বলছি শোনো, মূর্খের স্বর্গে বাস করছো। ডেসক্রিপটিভ হওয়ার পর তুমি যদি হুবহু মুখস্থ করো, ওই হুবহু নোটের লেখা কোনোদিনই পরীক্ষায় আসবে না ডিরেক্ট, সেটাকে বিভিন্নভাবে আসতে পারে। তুমি যে স্যারের কাছেই বা যে কোচিংয়েই পড়ো না কেন, তিনি তোমাকে মূলত কনসেপ্ট বোঝাবেন, তার কনসেপ্টের উপর ভিত্তি করে তোমাকে প্রশ্ন লিখতে হবে। সুতরাং ওই আপনি খুব ছোট্ট করে লিখিয়েছেন আমার মুখস্থ হয়ে যাচ্ছে এই বললে কিচ্ছু হবে না, কারণ এই বললে তুমি প্রশ্নের উত্তর লিখতে পারবে না। তুমি বরঞ্চ এটা বলো আপনি স্যার খুব ভালো বুঝিয়েছেন, আমি ভালো বুঝতে পারছি। এবং সেই কারণে আমি এই ক্লাসের পর তোমরা যারা এই ক্লাসটা দেখছো তাদেরকে বলবো একটা প্রশ্নের উত্তর 150 কিংবা 250 শব্দের মধ্যে লিখতে। সেই প্রশ্ন হলো বেঙ্গল স্কুল অফ আর্টের বা বঙ্গীয় শিল্পকলার বা বঙ্গীয় শিল্পরীতির, আমরা যাই বলি না কেন, ভারতের জাতীয়তাবাদে অবদান কি ছিল। এই প্রশ্নটা তোমরা লিখবে এই ক্লাসটা দেখার পর 150 শব্দের মধ্যে। যদি লিখতে পারো তাহলে জানবে যে WBCS ডেসক্রিপটিভ হলে তোমার জন্য সুবিধা হবে বা তুমি এই ডেসক্রিপটিভ পেপারে কোয়ালিফাই করতে সক্ষম, বা আলটিমেট মেরিট লিস্টে নাম তোলা তোমার পক্ষে উপযুক্ত। আর যদি না পারো তাহলে দয়া করে WBCS ছেড়ে অন্যান্য যে সমস্ত ছোটোখাটো চাকরির পরীক্ষা আছে সেগুলো পড়ো, সেগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সেগুলোর রেজাল্টও তাড়াতাড়ি বেরোয় এবং সেগুলোয় এত কাজের চাপও থাকে না, এত সিলেবাস পড়তেও হয় না। তো বেঙ্গলি স্কুল অফ আর্ট, এখানে একটা শব্দ আছে, দুটো শব্দ আছে, একটি শব্দ হচ্ছে স্কুল এবং আরেকটি শব্দ হচ্ছে আর্ট। এখানে স্কুল মানে কি কোনো একটা পার্টিকুলার বিদ্যালয়কে বোঝাচ্ছে, যেমন বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল একটা স্কুল, এরকম পার্টিকুলার কি কোনো বিদ্যালয়কে বোঝাচ্ছে না। এখানে স্কুল মানে বোঝানো হচ্ছে একটা ধারাকে, একটা রীতিকে। কিসের রীতি?
আর্টের রীতি। এবার আর্ট মানে কি? আর্ট মানে আমরা বেশিরভাগই ভাবি আর্ট মানে হয়তো শুধুমাত্র পেন্টিং বা ছবি আঁকা। না, আর্ট মানে শুধু পেন্টিং নয়, আর্টের মধ্যে ছবি আঁকা থাকে, আর্টের মধ্যে ভাস্কর্য থাকে, আর্টের মধ্যে সঙ্গীত থাকে, আর্টের মধ্যে ড্যান্স থাকে এবং আরও অন্যান্য বহু বিষয় আর্টের মধ্যেই পড়ে। তো সেই কারণে বেঙ্গলি স্কুল অফ আর্টের যদি আমরা বাংলা করি তাহলে আমরা পরীক্ষা হলে বঙ্গীয় শিল্পকলা বা বঙ্গীয় শিল্প রীতি লিখতে পারি। তুমি এই দুটো বাংলার যে কোনো একটাই লিখতে পারো। যখনই লিখবে একবার শুধুমাত্র ব্র্যাকেটে বঙ্গীয় শিল্পকলার পাশে বেঙ্গল স্কুল অফ আর্ট বলে লিখে দেবে। এটা হচ্ছে নিয়ম। তুমি পরীক্ষায় চাইলে কোনো বাংলা না করে সিম্পলি বাংলা হরফে কোটেশনের মধ্যে বেঙ্গল স্কুল অফ আর্ট বলেও লিখতে পারো। কেউ তোমার নাম্বার কাটবে না, কেউ তোমার নাম্বার কাটবে না। তো এই বেঙ্গল স্কুল অফ আর্ট বা বঙ্গীয় শিল্পরীতি ছিল মূলত একটি আন্দোলন। কি ধরনের আন্দোলন? জাতীয়তাবাদী আন্দোলন। এই আন্দোলন শুরু হয়েছিল মূলত চিত্রশৈলীর মাধ্যমে বা চিত্রশিল্পের মাধ্যমে। এই কারণে বেঙ্গলি স্কুল অফ আর্ট বললেও এর মধ্যে বেশিরভাগটাই জুড়ে আছে পেইন্টিং। ভারতীয় যারা আর্টিস্ট ছিলেন তৎকালীন সময়ে তারা ভারতের যে পেন্টিংয়ের শিল্পগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল বা যে চিত্রশৈলীগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল, যেমন মুঘলদের মিনিয়েচারের যে চিত্রশৈলী, রাজপুত চিত্রশৈলী, অজন্তা যে ফ্রেস্কো তার যে শৈলী হারিয়ে যাচ্ছিল সেগুলোকে পুনরুদ্ধার করেন। ব্রিটিশদের চাপানো যে চিত্ররীতি সেটাকে অস্বীকার করে ভারতীয় ঐতিহ্যবাহী যে চিত্ররীতিগুলো ছিল সেগুলোর অবলম্বন করে তারা এক নতুন ধারার বা নতুন আন্দোলনের সূচনা করেন, যাকে আমরা মূলত বেঙ্গল স্কুল অফ আর্ট বা বঙ্গীয় শিল্পকলা বা বঙ্গীয় শিল্পরীতি নামে চিনে থাকি। এবার এই বেঙ্গল স্কুল অফ আর্ট কেন তৈরি হয়েছিল এটা জানতে গেলে আমাদের একটু পটভূমিটা দেখে নিতে হবে। সহজ ভাষায় বলতে গেলে ব্রিটিশদের কাছে বা আরো ভালো বলতে গেলে ব্রিটিশদের তৈরি পার্টিকুলার যে তৎকালীন আর্ট ফর্মটি ছিল সেটাকে বলা হতো ন্যাচারালিজম বা রিয়ালিজম, যেটা ভারতীয়দের আর্ট ফর্ম ছিল না, ভারতীয়দের ঐতিহ্য বহন করতো না যে আর্ট ফর্ম, যেটা ইউরোপীয়দের পার্টিকুলার ব্রিটিশদের ঐতিহ্য বহন করত। ন্যাচারালিজম বা রিয়ালিজমের যদি আমি বাংলা করি তাহলে আমি বলতে পারি বাস্তববাদ, প্রাকৃতিকতাবাদ কিংবা স্বাভাবিকবাদ। রিয়ালিজম মানে হচ্ছে বাস্তববাদ। এখান থেকে খুব স্পষ্ট যে এই আর্ট ফর্মটি কিরকম ছিল। একটা মানুষ তোমার চোখের সামনে বসে আছে, ঠিক তুমি যেমনটা দেখছো তেমনটাই তাকে ছবি আঁকলে, কোনো ধরনের অতিরঞ্জিত না করে, কোনো ধরনের কল্পনার আশ্রয় না নিয়ে, যে মাথা থেকে সূর্যের ছটা বেরিয়ে যাচ্ছে এই ধরনের কোনো কল্পনার আশ্রয় নিলে না। তুমি প্রকৃতিকে ঠিক যেরকমটা দেখছো ঠিক সেরকমটা তুমি আঁকলে তোমার ছবিতে। দেখে মনে হয় অনেকটা যেন ফটোগ্রাফি, একদম ছবি তোলা হয়েছে। শরীরের গঠন, ভাবভঙ্গি পুরোটাই যেন রিয়ালিজমে পরিপূর্ণ থাকে, অত্যন্ত আবেগ নির্ভর যেন না হয়, বাস্তববাদের সাথে যেন জড়িয়ে থাকে। এই ধরনের চিত্র রীতিকে বলা হয় ন্যাচারালিজম বা পশ্চিমা ন্যাচারালিজম, মানে পশ্চিম থেকে আগত, পূর্বের নয়। স্বাভাবিকতাবাদ বা প্রাকৃতিকতাবাদ। তো আমরা জানি বিংশ শতাব্দীর প্রথমার্ধে ভারতবর্ষে শাসন করছে ব্রিটিশরা। যত ধরনের সরকারি বিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলি ছিল সেগুলি চালাতো ব্রিটিশরা তাদের মতন করে। আমাদের কলকাতায় গভর্নমেন্ট স্কুল অফ আর্ট অ্যান্ড ক্রাফট তৈরি হয়েছিল, সেখানে সবাই কলাবিদ্যা শিখতে যেত। তো এই কলেজে যে সিলেবাস ছিল
সেই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্তি ছিল কেবলমাত্র এই ন্যাচারালিজম। এই কলেজে ভারতীয় ছাত্রদের ভারতীয় ঐতিহ্যবাহী চিত্ররীতি বা চিত্রশিল্পরীতি, যেমন মুঘল মিনিয়েচার শিল্প, রাজপুত শিল্প, অজন্তা গুহাচিত্রের যে শিল্প, সেগুলো সম্পর্কে শেখানো হতো না বা সেগুলো সম্পর্কে উৎসাহও দেয়া হতো না। অর্থাৎ আমরা বুঝতে পারি যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমাদের ভারতবর্ষে তাদের এই ন্যাচারালিজমকে চাপিয়ে দিয়েছিল, যা ভারতের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করেছিল। কারণ ব্রিটিশেরা ভারতের ঐতিহ্যবাহী যে চিত্ররীতিগুলো ছিল সেগুলোকে অপমানজনক চোখে দেখত, সেগুলোকে হেয় করত। এবং ব্রিটিশদের এই ন্যাচারালিজমের প্রভাবে ভারতীয় বহু শিল্পী তৎকালীন সময়ে আকৃষ্ট হয়েছিল। তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ চিত্রশিল্পী হলেন রাজা রবি বর্মা। তার বিভিন্ন ছবিতে আমরা এই ন্যাচারালিজমের লক্ষ্য পাই বা ন্যাচারালিজমের বা রিয়ালিজমের ছোঁয়া পাই। ন্যাচারালিজম প্রথা মেনে যে সমস্ত ছবি আঁকা হতো তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল আলো ছায়া, যা একটা ছবিকে গভীর ডেপথ সৃষ্টি করত বা একটা ছবির গভীরতা সৃষ্টি করত। তুমি যদি এই ছবিটা ভালোভাবে দেখো তাহলে আলো ছায়ার যে পার্থক্য সেটা খুব স্পষ্ট বুঝতে পারবে। এবং এই আলো ছায়ার পার্থক্যই মূলত ছবিটাকে একটা ত্রিমাত্রিক আকারে বা 3D এই ডাইমেনশনে রিপ্রেজেন্ট করত। বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে ছবিগুলো আঁকা হতো যাতে এই ত্রিমাত্রিকতাটা খুব স্পষ্ট হয়ে ওঠে। আমরা যদি মহারানী চিমনাবাইয়ের ছবি দেখি রাজা রবি বর্মার আঁকা, তাহলে দেখতে পারবো এটা দেখলে আমাদের আলো ছায়ার যে পার্থক্য সেটা যেমন স্পষ্ট, ঠিক সেরকম এই চেয়ারটাকে লক্ষ্য করলে ত্রিমাত্রিকতাও খুব স্পষ্ট এবং দেখে মনে হচ্ছে যেন ফটো তোলা হয়েছে। ছবি আঁকা দেখে ফটোগ্রাফিক একটা ভাব সৃষ্টি করেছে, অর্থাৎ আমরা খালি চোখে ঠিক যেমনটা দেখছি তেমনটা ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। শাড়ির যেরকম দেখছি খালি চোখে ঠিক তেমনটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, গয়না ঠিক যেরকম দেখছি খালি চোখে ঠিক তেমনটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এটাকেই বলা হয় ন্যাচারালিজম বা প্রাকৃতিকতাবাদ বা রিয়ালিজম বা স্বাভাবিকতাবাদ, যেটা ব্রিটিশদের চাপানো বা ব্রিটিশদের তৈরি বা ইউরোপীয়দের তৈরি। তো এইটাই আমি বললাম যে এই প্রথার শিল্পীরা বাস্তব জগতের জিনিসগুলোকে ঠিক যেমন দেখা যায় তেমনভাবে আঁকার চেষ্টা করেন। ইউরোপে এই রীতি জনপ্রিয় হয় 19বিংশ শতাব্দীতে। ব্রিটিশ শাসনের সময় এই রীতি ভারতে প্রভাব বিস্তার করে। তার কারণ ব্রিটিশ শাসন চলছে, আমি বলেই দিয়েছি। এই রীতির লক্ষ্য ছিল বাস্তব জীবন, প্রকৃতি বা মানুষের চেহারাকে যতটা সম্ভব সঠিকভাবে ফুটিয়ে তোলা, কোনো কল্পনা বা অতিরঞ্জিত না করে। কারণ অজন্তার গুহাচিত্রে বা প্রাচীন ভারতীয় শৈলগুলোতে যদি আমরা চোখ রাখি, বিশেষ করে রাজপুত চিত্রশৈলতে, তাহলে আমরা দেখব সেখানে একটা আবেগ ঘন ভাব সৃষ্টি করা হয় মুখের, যেটা বাস্তবের সাথে সাধারণত মিল নেই বললেই চলে। কিন্তু এখানে কল্পনা বা অতিরঞ্জনের আশ্রয় নেওয়া হতো না। কোন রীতিতে? ন্যাচারালিজমে। ন্যাচারালিজমে আলো ছায়ার ভূমিকা ছবিতে যে গভীরতা সৃষ্টি করে এবং চিত্রকে ত্রিমাত্রিক মনে হয়, অনেকটা ফটোগ্রাফির মতো। রাজা রবি বর্মার শকুন্তলা 1898 সালে আঁকা এই ছবিটা। এই ছবিতে শকুন্তলার মুখ, শাড়ি, চুল, গাছ সবকিছু এত সঠিকভাবে আঁকা, এত নিখুঁতভাবে আঁকা যে দেখে মনে হয় যে কোনো মানুষকে দেখছি, তাই না? তার মুখটা দেখো, একদম মনে হচ্ছে কোনো একটা রিয়াল মানুষের মুখ, একটা ত্রিমাত্রিক ভাব দ্বারা সৃষ্টি হয়েছে মুখে। তো আমরা পশ্চিমা ন্যাচারালিজম কি বা বাস্তববাদ কি বা রিয়ালিজম কি সেটা সম্পর্কে একটা ধারণা পেলাম। এই ধারণাগুলো দরকার সাবজেক্টটা বুঝতে গেলে বা এই টপিকটি বুঝতে গেলে, আরো ভালো বলতে গেলে। তো এবার এই পশ্চিমা ন্যাচারালিজম অনুসারে যে ছবিগুলো আঁকা হতো তার সাথে আমাদের ভারতীয় ঐতিহ্যবাহী যে শিল্পকলাগুলো ছিল তার পার্থক্য কি? পার্থক্য খুব স্পষ্ট। দেখো, এটা মূলত পশ্চিমাবাদ বা পশ্চিমা ন্যাচারালিজমের উপর ভিত্তি করে আঁকা ছবি বা সেই প্রথা মেনে আঁকা ছবি। রাজা রবি বর্মার মহারানী চিমনাবাই, তার বৈশিষ্ট্য আমি আলোচনা করে দিয়েছি।
অপরদিকে আমি তোমাকে একটা রাজপুত শৈলী দেখাই। দেখো, এটা রাজপুত শৈলী মেনে আঁকা বা রাজপুত শৈলী মেনে অঙ্কিত একটি চিত্র। তুমি এখানে দেখতে পাচ্ছ একটা সাধারণ মানুষের মুখ কি বাস্তবে এরকম দেখায়? এরকম দেখায় না। একটা সাধারণ মহিলার মুখ কি বাস্তবে এরকম দেখায়? এরকম দেখায় না। এবং এখানে যদি অ্যাঙ্গেলও লক্ষ্য করো তাহলে এখানে আলো ছায়ার ভূমিকা প্রায় নেই বললেই চলে, এবং ত্রিমাত্রিকতারও ভূমিকা প্রায় নেই বললেই চলে। কিন্তু এটা ছিল ভারতের ঐতিহ্যবাহী শিল্প, যা ছিল ভারতের ট্র্যাডিশন, ভারতীয়ত্বকে বা ভারতীয় জাতীয়তাবাদকে বহন করত এই শৈলীগুলি। বেঙ্গল স্কুল অফ আর্টের যারা মেম্বার ছিলেন বা যারা আর্টিস্ট ছিলেন আরো ভালো বলতে গেলে, তারা মূলত এই ভারতীয় ঐতিহ্যবাহী যে চিত্রশৈলীগুলো আছে, রাজপুত শৈল, মুঘল শৈল এবং অজন্তা গুহা চিত্রের যে চিত্রশৈল, সেগুলোর অনুপ্রেরণায় বা সেগুলোকে পুনরুদ্ধার করে তার সাথে নিজেদের ভাবধারার সংমিশ্রণ ঘটিয়ে, নিজেদের উদ্ভাবনের সংমিশ্রণ ঘটিয়ে এক নতুন রীতির সৃষ্টি করেছিলেন, যেটাকে বলা হয় বঙ্গীয় শিল্পরীতি বা বেঙ্গল স্কুল অফ আর্ট, বা যেটাকে আমরা বেঙ্গল আর্ট নামেও চিনে থাকি। যেমন আমরা যদি ভারত মাতার ছবিটা দেখি অবনীন্দ্রনাথ ঠাকুরের, এটা বেঙ্গল স্কুল অফ আর্ট যখন মুভমেন্টটা চলছিল, সেই মুভমেন্টের শুরুই হয় মূলত এই ছবিটা দিয়ে। এই মুভমেন্ট মূলত শুরুই হয় এই ছবিটা দিয়ে, ভারত মাতার ছবি, যেটা পরবর্তীকালে এবং এখনো ভারতের জাতীয়তাবাদের পরিচয় বহন করে। ভারতের স্বাধীনতা সংগ্রাম আন্দোলনে পোস্টার, ব্যানার মূলত তৈরি হতো এই ভারত মাতার ছবি দিয়েই। সুতরাং ভারতের স্বাধীনতা সংগ্রামে বা জাতীয়তাবাদে এটা কতটা প্রভাব বিস্তার করেছিল সে সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। তো এই ভারত মাতার ছবিটা যদি দেখো, এই ছবিটা মূলত তৈরি হয়েছে মুঘল এবং রাজপুত শৈলী এই দুটো সমন্বয়, কিন্তু এখানে ন্যাচারালিজমের কোনো স্থান নেই। দেখো, ন্যাচারালি এখানে কিছু তুমি পাবে না, যেটা একদম চোখের সামনে যেরকম দেখি সেরকম ভাবে উপস্থাপনা করছে। এটা বেশিরভাগই দ্বিমাত্রিক। এর কিছু কিছু জায়গায় ত্রিমাত্রিকতার আমরা আভাস পাই, কিন্তু বেশিরভাগ চিত্র বিশেষজ্ঞ সেটাকে ত্রিমাত্রিক বলতে রাজি নন। সেই কারণে আমরা এটাকে বলতে পারি দ্বিমাত্রিক বা 2D। ত্রিমাত্রিকতার এখানে স্থান প্রায় নেই বললেই চলে। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে এই তার মাথার উপর থেকে আলোর ছটা বেরোচ্ছে। তো বাস্তবে কখনো কোনো মানুষের মাথার উপর থেকে এরকম আলোর ছটা বেরোতে পারে? পারে না। অর্থাৎ এটা আবেগ ঘন একটা পরিবেশ সৃষ্টি করেছে। এই আবেগের আশ্রয় যেখানে, আবেগ তাড়িত শান্ত কোমল ভাব, এগুলোই হচ্ছে ভারতীয় ঐতিহ্যবাহী শিল্পকলার বৈশিষ্ট্য। বেঙ্গল স্কুল অফ আর্টের যারা শিল্পী ছিলেন তারা এই ভারতীয় ঐতিহ্যবাহী শিল্পকলাগুলোকেই পুনরুদ্ধার করেছিলেন আরও অন্যান্য রীতির সংমিশ্রণে। যেমন নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করে জাপানি ওয়াশ টেকনিকের ব্যবহার প্রথম করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। জাপানি ওয়াশ টেকনিক মানে কি? জলে রং গুলে নিয়ে হালকা করে নরম তুলির টান দেওয়া বা তুলির হালকা স্ট্রোক দেওয়া। তো এই জাপানি ওয়াশ টেকনিকের সংমিশ্রণে এবং ভারতীয় ঐতিহ্যবাহী চিত্ররীতিগুলির সংমিশ্রণে পশ্চিমা ন্যাচারালিজমকে বা বাস্তববাদকে প্রত্যাখ্যান করেছিলেন ভারতীয় শিল্পীরা বা চিত্রশিল্পীরা এই আন্দোলনের মাধ্যমে, বা বেঙ্গল স্কুল অফ আর্ট বা এই শিল্পরীতি, বঙ্গীয় শিল্পরীতির মাধ্যমে। ভালো করে শোনো। এবার আমরা দেখব অজন্তা গুহা চিত্র, তার বৈশিষ্ট্যগুলো কিরকম। দেখো, এখানেও দেখো এক শান্ত ভাব আছে, শরীরের ভঙ্গি জীবন্ত। তুমি যদি দেখো তার শরীরের ভঙ্গি জীবন্ত, একটা কোমল ভাব আছে ছবিতে। তার শরীরের ভঙ্গিটা কিরকম? ঘাড় এরকম ভাবে আছে, একটা কোমল ভাব আছে তার ছবিতে। যে ছবির মুখে আমরা শান্তি এবং নমনীয়তার ভাব স্পষ্ট দেখতে পাই। তো অজন্তার গুহা চিত্রগুলো মূলত গুহার দেওয়ালে আঁকা হতো ভেজা প্লাস্টারে।
মানুষের মুখের ভাবে শান্তি করুণার লক্ষণ আমরা পাই, শরীরের ভঙ্গি জীবন্ত থাকে, প্রাকৃতিক রঙের ব্যবহার ছিল। ন্যাচারালিজম প্রথায় যারা ছবি আঁকতেন তারা মূলত তেল রং বা ওয়েল পেন্টিং ব্যবহার করতেন, কিন্তু এই অজন্তার গুহাচিত্র বা রাজপুত শৈলী বা মুঘল চিত্র এগুলো মূলত প্রাকৃতিক রঙের ব্যবহার ছিল এবং বেঙ্গল স্কুল অফ আর্টের শিল্পীরা সাধারণত জল রং ব্যবহার করতেন, তেল রং তারা ব্যবহার করতেন না। গল্পের আকারে অনেকগুলি দৃশ্যের উপস্থাপনা করা হতো। তুমি যদি অজন্তায় কখনো যাও, অজন্তা গুহায়, তাহলে দেখবে অনেকগুলো ছবি মিলে একটা গল্পের টোটাল সিরিজ তৈরি হয়েছে, কোনো একটা সিঙ্গেল ছবি নেই, একটা ছবি আর একটা ছবির সাথে জড়িত এবং দ্বিমাত্রিক হতো। এবার হচ্ছে মুঘল মিনিয়েচার বা মুঘল ক্ষুদ্র আকারের চিত্র বা মুঘল ক্ষুদ্রাকৃতি চিত্র বলতে পারি, কিন্তু মুঘল মিনিয়েচার বললেই সব থেকে ভালো। এই মুঘল মিনিয়েচার বা মুঘল ক্ষুদ্র আকারের ছবিগুলো সাধারণত বইয়ের পাতায় আঁকা হতো, খুব ছোট ছোট আকারের হতো বা ছোট কাগজে আঁকা হতো। এই ছবিগুলোর বৈশিষ্ট্য ছিল খুব সূক্ষ্ম সূক্ষ্ম রেখা। তুমি যদি এই ছবিটাকে ভালো করে দেখতে চাও তাহলে দেখতে পাবে খুব সূক্ষ্ম সূক্ষ্ম রেখার সমন্বয়ে এই ছবিগুলো গড়ে উঠেছে। উজ্জ্বল প্রাকৃতিক রঙের ব্যবহার ছিল এই ছবিগুলোয়। ঐতিহাসিক ঘটনা, এই ছবিগুলো সাধারণত ঐতিহাসিক ঘটনা যেমন রাজার জীবন, রাজার দরবার, রাজার শিকার করতে যাওয়া ইত্যাদি প্রভৃতি বর্ণনা থাকতো। রাজা প্রেমের ভাব সেগুলো বর্ণনা থাকতো। মুখের ভাব ছিল খুব গুরুত্বপূর্ণ। মুখের ভাবে আবেগ খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যেত। তুমি যদি এই ছবিটা খুব স্পষ্ট দেখো তাহলে যখন দেখবে কেউ রেগে গেছে তার মুখ রাগান্বিত অবস্থায় আছে, কেউ যদি গল্প করছে তার মুখ গল্প করার মতন ভঙ্গিতে আছে, কেউ যখন ঘোড়ায় চড়ছে তার মুখ ঘোড়ায় চড়ার ভঙ্গিতে আছে। অর্থাৎ এখানে মুখের ভাবে আনন্দ দুঃখ খুব স্পষ্টভাবে প্রকাশ পেত এবং এই ছবিগুলো দ্বিমাত্রিক হতো। তাহলে আমরা ছোট্ট করে যদি বলি যে রাজপুত শৈলী, অজন্তা শৈলী এবং মুঘল মিনিয়েচারের বৈশিষ্ট্য কি, জীবনে পরীক্ষায় আসবে না, বোঝার জন্য এটা বুঝতে হবে, কারণ বোঝাটা খুব জরুরি। বেঙ্গল স্কুল অফ আর্ট বোঝার জন্যই এগুলো বুঝতে হবে। রাজপুত শৈলীতে আমরা দেখেছি পৌরাণিক কাহিনীর উপাখ্যান। রাজপুত শৈলীর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল পৌরাণিক কাহিনী, দেবদেবীর কাহিনীর উপাখ্যান। মুঘল মিনিয়েচারে কিন্তু পৌরাণিক কাহিনী বা দেবদেবীর কাহিনী স্থান পেত না। মুঘল মিনিয়েচারে বেশিরভাগই স্থান পেত রাজা এবং রাজার জীবন। অজন্তার গুহাচিত্রে আমরা মূলত দেখতে পাই বুদ্ধ, জাতকের গল্প, তাদের উপস্থাপনা অনেকগুলো চিত্রের একটা সিরিজের মাধ্যমে। রাজপুত শৈলীগুলো সাধারণত দেশীয় কাপড়ের উপর আঁকা হতো, সোনা ব্যবহার করা হতো ছবিগুলো আঁকার সময়। অজন্তার গুহাচিত্রগুলো দেওয়ালে আঁকা হতো, প্রাকৃতিক রঙের ব্যবহার করা হতো এবং সেই গুহাচিত্রের মুখের মধ্যে শান্তি করুণার ভাব ছিল, শান্তি এবং করুণার ভাব ছিল। শরীরের ভঙ্গি ছিল কোমল নমনীয়। এবার দেখব মুঘল মিনিয়েচার। মুঘল মিনিয়েচারে আমি আগেই বলে দিয়েছি যে এখানে উজ্জ্বল রং ব্যবহার করা হতো আর খুব সূক্ষ্ম রেখা ব্যবহার করা হতো, কিন্তু প্রাকৃতিক রঙেরই ব্যবহার হতো। মুঘল মিনিয়েচারে মুখের ভাবের মধ্যে আনন্দ, দুঃখ, রাগ সমস্তটাই আমরা দেখতে পাই। আর বঙ্গীয় শিল্পকলার যারা শিল্পী ছিলেন তারা এই ঐতিহ্যবাহী শিল্পরীতিগুলোকেই পুনরুদ্ধার করেছিলেন এবং এই প্রত্যেকটা শিল্পরীতি মূলত দ্বিমাত্রিক ছিল। তাহলে এবার আমরা শুরু করি বেঙ্গল স্কুল অফ আর্ট বা বঙ্গীয় শিল্পকলার ভূমিকা। বেঙ্গল স্কুল অফ আর্ট বা বঙ্গীয় শিল্পকলা ছিল একটি জাতীয়তাবাদী শিল্প আন্দোলন ও চিত্রশৈলীর ধারা, যা বিংশ শতাব্দীর প্রথমার্ধ মানে 1900 সাল নাগাদ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রেক্ষাপটে বাংলায় প্রধানত কলকাতা ও শান্তিনিকেতনে উদ্ভব হয় এবং পরবর্তীতে সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে। যার উত্থান মূলত হয়েছিল ওই বললাম কলকাতার আর্ট কলেজ থেকে এবং শান্তিনিকেতনের কলা ভবন থেকে। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের কলা ভবন তৈরি করেছিলেন। রবীন্দ্রনাথ তো মূলত স্বদেশী আন্দোলন শুরু করেছিলেন। তো এই স্বদেশী আন্দোলনের স্বদেশী ভাবধারা শিল্পের মাধ্যমে প্রকাশের জন্য তিনি কলা ভবনের শিক্ষকদের
উদ্বুদ্ধ করেছিলেন। নন্দলাল বসুকে তিনি কলা ভবনে ডেকে পাঠান। এই নন্দলাল বসু ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র, আমরা পরে তার সম্পর্কে জানছি, এবং রবীন্দ্রনাথের পৃষ্ঠপোষকতায় নন্দলাল বসু ওই শান্তিনিকেতনের কলা ভবনে ছাত্রদের বেঙ্গল স্কুল অফ আর্টের যে চিত্রশৈলী রীতি সেটাই শেখান। তো সেই কারণে প্রধানত কলকাতা ও শান্তিনিকেতনে উদ্ভব হয় এবং পরবর্তীতে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এআর চুগতাই, শুভ্রা রাবিবি প্রমুখ বিভিন্ন শিল্পীদের মধ্যে এই ভাবধারা ছড়িয়ে পড়েছিল। বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশদের চাপানো পশ্চিমা শিল্পরীতি ক্রমশই ভারতে প্রভাব বিস্তার করতে থাকে। উদাহরণ, রাজা রবি বর্মার চিত্রশিল্পে পশ্চিমা ন্যাচারালিজমের প্রাধান্য, যা ভারতীয় শিল্প ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন, যা সম্পর্কে আমি আগেই তোমাদের কাছে আলোচনা করেছি। বঙ্গভঙ্গের প্রতিবাদে শুরু হওয়া স্বদেশী আন্দোলন ভারতীয় শিল্পীদের মধ্যে তীব্র জাতীয়তাবাদী আবেগ জাগিয়ে তোলে। বঙ্গভঙ্গ হয়েছিল 1905-এ, তার বিরুদ্ধে শুরু হয় স্বদেশী আন্দোলন, এবং এই স্বদেশী আন্দোলনে কি করছিল মানুষ? বিদেশি পণ্য বর্জন করে দেশি পণ্য ব্যবহার করছিল। ঠিক সেরকমই ভারতীয় শিল্পী যারা ছিল তারাও, বা বাংলার যারা শিল্পী ছিল তারাও বিদেশি চিত্রশৈলীর যে ধারা সেটাকে প্রত্যাখ্যান করার ভাবধারায় বা জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হন এই স্বদেশী আন্দোলন থেকেই। পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে ভারতীয় শিল্প ঐতিহ্যকে পুনরুদ্ধারের লক্ষ্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে শুরু হয় এই আন্দোলন। তাঁর শিষ্যদের মাধ্যমে এই আন্দোলন পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়ে। তাহলে এই আন্দোলনের নেতৃত্ব মূলত কে দিয়েছিলেন? আন্দোলনের জনক যদি কাকে বলি, কাকে বলবো? অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলবো। তার অঙ্কিত ভারত মাতার মাধ্যমেই মূলত এই আন্দোলনের সূত্রপাত হয়, বা এই ভাবধারার প্রকাশ ঘটে, বা এই ভাবধারার জনপ্রিয়তা লাভ করে, আরো ভালো যদি বলি। তার এর আগের কাজেও 1896 সালের দিকে তার বহু কাজ ছিল যেগুলো ভারতীয় ঐতিহ্যবাহী চিত্রশৈলীকে রিপ্রেজেন্ট করত, কিন্তু বেঙ্গল স্কুল অফ আর্টের এই রীতি জনপ্রিয় হয়ে ওঠে ভারত মাতা প্রকাশের পর থেকেই। এবার আমরা জানবো আন্দোলনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ চিত্রশিল্পীগণ এবং তাদের আন্দোলনে অবদান সম্পর্কে। অনেকেই ছিলেন, কিন্তু তাদের মধ্যে যারা সবথেকে গুরুত্বপূর্ণ তাদেরকেই আমি লিস্টে ইনক্লুড করেছি। যাদেরকে নিয়ে সাধারণত কন্ট্রোভার্সি আছে বা সঠিক প্রমাণাদি পাওয়া যায় না, তাদেরকে আমি এই লিস্টে ইনক্লুড করিনি। কারণ পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে এই ধরনেরই প্রশ্ন আসবে, যদি এখান থেকে আসে যে বঙ্গীয় শিল্পরীতির সাথে জড়িত গুরুত্বপূর্ণ যে সমস্ত শিল্পী ছিলেন তাদের জাতীয়তাবাদে অবদান নিয়ে আলোচনা করব, তখন আমরা এরকম 5 জন শিল্পীর নামই বলবো এবং তাদের বঙ্গীয় শিল্পরীতির মাধ্যমে জাতীয়তাবাদে অবদান কী ছিল সেগুলোই লিখব। এখানে তো পার্টিকুলার কখনো আসবে না যে এআর চুগতাই সম্পর্কে তুমি বলো, তার কারণ ওই বিষয়ে কাদের কাদের সম্পর্কে আবার এক্সট্রা আমাদের পড়তে হবে, সেই বিষয়ে এর পরের সাব টপিকেই আছে। গগনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত পড়তে হবে, নন্দলাল বসু সম্পর্কে বিস্তারিত পড়তে হবে, যামিনী রায় সম্পর্কে বিস্তারিত পড়তে হবে, রামকিঙ্কর বে যিনি মূলত ছিলেন একজন ভাস্কর তার সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। তা তখন আমরা তাদের সম্পর্কে পুরো পড়ব, কিন্তু এখন শুধুমাত্র পড়ব বঙ্গীয় শিল্পরীতি এবং জাতীয়তাবাদে তাদের অবদান কী ছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরকে মূলত বলা হয় এই বঙ্গীয় শিল্পরীতির যে আন্দোলন শুরু হয়েছিল তার জনক। তিনি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট 1907 সালে প্রতিষ্ঠা করেন, যেখান থেকে মূলত এই বঙ্গীয় শিল্পরীতির ভাবধারা ভারতবর্ষে প্রসারিত হয়। মুঘল মিনিয়েচার শৈলী, রাজপুত শৈলীর অনুকরণে এবং জাপানি ওয়াশ টেকনিকের সংমিশ্রণে ভারতীয় চিত্রশিল্পের ঐতিহ্যকে পুনরুদ্ধার করেন এবং পাশ্চাত্যের শিল্পরীতির প্রভাবকে তিনি অস্বীকার করেন। ভারত মাতা চিত্রটার উদাহরণ দিয়েই আমি দেখিয়ে দিয়েছি। তার এই উদ্যোগকে সমর্থন করেন কলকাতার গভর্নমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের তৎকালীন অধ্যক্ষ ইবি হ্যাভেল। ইনার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। ইনি ওই 1896 সালের দিকে গভর্নমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের প্রিন্সিপাল ছিলেন। গভর্নমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের ভাইস প্রিন্সিপালের কাছে অবনীন্দ্রনাথ ঠাকুর শিখেছিলেন পশ্চিমা ন্যাচারালিজম, কিন্তু তার যে প্রিন্সিপাল ছিলেন তিনি ছিলেন ইবি হ্যাভেল। তিনি ব্রিটিশ হলেও তিনি
ভারতের যে ঐতিহ্যবাহী শিল্প আছে, বিশেষ করে মুঘল যে মিনিয়েচার শিল্প, সেই শিল্পকে চর্চা করতে উদ্বুদ্ধ করতেন তার কলেজের ছাত্রদের। অবনীন্দ্রনাথ ঠাকুর এবং ইবি হ্যাভেল মিলে এক ভারতীয় ঐতিহ্যবাহী শিল্পের পাঠ্যক্রম চালু করেন। ইবি হ্যাভেল যেহেতু পশ্চিমা ন্যাচারালিজমকে প্রত্যাখ্যান করে ভারতীয় ঐতিহ্যবাহী মুঘল শিল্পের চর্চায় স্টুডেন্টদের উদ্বুদ্ধ করতেন, সেই কারণে তার এই উদ্যোগ অনেক বিতর্কিতও হয়েছিল। পরবর্তীকালে অবনীন্দ্রনাথ ঠাকুর যখন তার নিজ চিত্রের মাধ্যমে এই ভাবধারাকে আরও জনপ্রিয় করলেন বা এই নতুন শিল্পরীতির তৈরি করলেন, তখন ইবি হ্যাভেল তার এই কাজকে সমর্থন করেন। অর্থাৎ ইবি হ্যাভেলের সমর্থনও এই বঙ্গীয় শিল্পরীতির প্রসারে বা আরও ভালো বলতে গেলে বঙ্গীয় শিল্পরীতি তৈরিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো দুজনের নামই আমরা মনে রাখবো। বঙ্গীয় শিল্পরীতির নেতৃত্ব যদি বলা হয় দুজনই ঠিক, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং ইবি হ্যাভেল, কিন্তু যদি বলা হয় জনককে বা কার কাজের মাধ্যমে প্রসার লাভ করে, তাহলে খুব স্পষ্ট সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের কাজের মাধ্যমে প্রসার লাভ করে। তার কাজে আমরা পুরোত বঙ্গীয় শিল্পরীতির যে ভাবধারা সেটা স্পষ্টত দেখতে পাই। তার অঙ্কিত ভারত মাতা 1905 সালে তিনি এঁকেছিলেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠে, যা জনগণকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করে। কৃষ্ণলীলা নামক সিরিজে আমরা ভারতীয় আধ্যাত্মিকতাবাদের পরিচয় পাই। কারণ আমি আগেই বলেছি, ভারতীয় ঐতিহ্যবাহী যে শিল্পগুলো ছিল তাদের মধ্যে দেখবে মেন ছিল মুঘল শিল্প বাদে বাদবাকি শিল্পগুলোই মেন যে বিষয়টি ফুটে উঠতো সেটা হচ্ছে আধ্যাত্মিকতাবাদ বা পৌরাণিক কাহিনী। তো এই আধ্যাত্মিকতাবাদের পরিচয় আমরা তার কৃষ্ণলীলা নামক কৃষ্ণের অনেকগুলো ছবির একটা সিরিজ ছিল সেখানে আমরা দেখতে পাই। এবার আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবিগুলিকে মূলত দেখব। দুটো ছবিকে আমরা দেখি। এখানে দেখতেই পাচ্ছ কৃষ্ণ লীলা খেলা করছেন তার সখীদের সাথে, বা কৃষ্ণ খেলা করছেন তার সখীদের সাথে। হয়তো স্ক্রিনে ভালো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এই ছবিটা দেখে এইটুকুনি বুঝতে পারছো এটা একটা দ্বিমাত্রিক চিত্র। এবং এটা দেখো জল রঙের আঁকা, কিন্তু তেল রঙে আঁকা নয়। তেল রঙে আঁকা হলে অনেক উজ্জ্বল হতো, এটা কিন্তু জল রঙে আঁকা, ওয়াশ টেকনিকে আঁকা। হালকা তুলির আঁচড়, সূক্ষ্মরেখার ব্যবহার, এই টেকনিকে আঁকা, খুব উজ্জ্বল নয়। আর এই ছবিটা যদি দেখো, এটাও অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা, কিন্তু এটা মুঘল শৈলী মেলে। দেখো কৃষ্ণের জন্ম হচ্ছে, কিন্তু এটা আঁকা পুরো বুঝতে পারবে এখানে সূক্ষ্ম রেখাগুলো দেখে যে এটা পুরোপুরি প্রায় মুঘল শৈলীর অনুকরণে আঁকা। এই কারণে আমি বললাম যে মুঘল রাজপুত শৈলী প্রাধান্য পেয়েছিল তার ছবিগুলোতে, এবং তিনিই প্রথম ভারতে জাপানি ওয়াশ টেকনিকের প্রবক্তা। জাপানি ওয়াশ টেকনিক কিন্তু পশ্চিমের ছিল না, পূর্বের ছিল, এশিয়ান কান্ট্রির ছিল, তাই না? সুতরাং তিনি পশ্চিমাবাদকে প্রত্যাখ্যান করেছিলেন। এরপর হচ্ছে নন্দলাল বসু। নন্দলাল বসুর খুব গুরুত্বপূর্ণ অবদান। তিনজন ব্যক্তির যদি আমি অবদান বলি বঙ্গীয় শিল্পরীতিতে, একজন হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি যার চিত্রকর্মের মাধ্যমে বঙ্গীয় শিল্পরীতির প্রসার ঘটিয়েছিলেন। 2 নম্বর ব্যক্তি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি শান্তিনিকেতনের কলা ভবনের মাধ্যমে ভারতের ঐতিহ্যবাহী যে শিল্প শিক্ষাগুলো আছে সেগুলোকে প্রসার ঘটিয়েছিলেন। এবং এই ভারতীয় যে নতুন ভাবধারা শিল্প হলো শিল্পরীতির, যেটাকে আমরা বঙ্গীয় শিল্পরীতি নামে চিনছি, এটার বিদেশেও জনপ্রিয় করে তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি মূলত শিল্প আর সাহিত্যের সংমিশ্রণে জাতীয়তাবাদী ভাবধারার প্রসার ঘটিয়েছিলেন বা সৃষ্টি করেছিলেন। এবার 3 নম্বর ব্যক্তি হলেন নন্দলাল বসু। এই নন্দলাল বসুর ছবিতে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতায় যেমন আমরা বুঝতে পারি জাতীয়তাবাদের স্পষ্ট পরিচয়, ঠিক সেরকম নন্দলাল বসুর ছবিতে আমরা স্পষ্ট বুঝতে পারি জাতীয়তাবাদ। নন্দলাল বসু কংগ্রেসের হরিপুরা সেশনে গান্ধীজি তাকে বলেছিলেন একটা পোস্টার এঁকে দিতে, সেখানে তিনি এই পোস্টারটি এঁকেছিলেন। নন্দলাল বসু সাধারণত টেম্পেরার ব্যবহার করতেন। টেম্পেরা মানে হচ্ছে ডিমের কুসুম দিয়ে রঙকে ঘন করে দাও, কিন্তু তেল রং নয়, আবারও বলছি ওয়েল পেন্টিং নয়, জল রঙে কিন্তু ডিমের কুসুম দিয়ে রঙকে ঘন করে দাও। তো এইটা মূলত ওই টেম্পেরার মাধ্যমে আঁকা। কিন্তু এখানেও যদি দেখো দ্বিমাত্রিক এবং পশ্চিমী ন্যাচারালিজমের সাথে তো কোনো মিলই নেই, বরঞ্চ পটচিত্রের মিল আছে এখানে। তো
তো এই কারণে নন্দলাল বসুর যে ছবিগুলো ছিল সেগুলো মূলত গ্রামীণ জীবন থেকে অনুপ্রাণিত ছিল, পৌরাণিক কাহিনী থেকে অনুপ্রাণিত ছিল, পটচিত্রের আভাস পাওয়া যায়, টেম্পেরার ব্যবহার তার ছবির মধ্যে আমরা পাই। অবন ঠাকুরের প্রধান শিষ্য, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় শান্তিনিকেতনের কলা ভবনের মাধ্যমে এই জাতীয়তাবাদী আন্দোলন প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি শান্তিনিকেতনের কলা ভবনে গিয়ে তার ছাত্রদের এই বঙ্গীয় শিল্পরীতির মাধ্যমে চিত্রশৈলী শেখাতেন। অবনীন্দ্রনাথ ঠাকুর শিখিয়েছিলেন নন্দলাল বসুকে, নন্দলাল বসু শিখিয়েছিলেন আবার তার ছাত্রদের, এবং এই শান্তিনিকেতনের কলা ভবন থেকেই পরবর্তীকালে যামিনী রায়ের মতো শিল্পীর বিকাশ হয়। তিনি চিত্রকলায় গ্রামীণ ও পৌরাণিক বিষয়বস্তু উত্থাপনের মাধ্যমে বঙ্গীয় চিত্রশৈলীকে প্রসারিত করেন, যেটা আমি আগেই বলেছি। তার চিত্রকলায় টেম্পেরার ব্যবহার এবং পটচিত্রের আভাস পাওয়া যায়। তার অঙ্কিত শিব ও সতী বা সতী দুটো মূলত ছবি ছিল, একটা সতী আর একটা শিব ও সতী, শিবা অ্যান্ড সতী, 1920 সালে নামক চিত্রে ভারতীয় পৌরাণিক ভাবধারা এবং মুঘল ও অজন্তা চিত্রশৈলীর মিশেল লক্ষ্য করা যায়। দেখো ছবিটা দেখাই, এই যে শিবের কোলে শুয়ে রয়েছে সতী, এখানে একটা দুঃখ জড়িত আছে। শিবের দেখো মাথা থেকে আলোর ছটা বেরোচ্ছে, একটা সৌম্যকান্তি ভাব শিবের মনে আছে। শিবের মনে দেখো ক্লেশ নেই, কিন্তু একটা হালকা বিষাদ আছে, অর্থাৎ এই যে আবেগের গভীর প্রদর্শন, ভারতীয় পৌরাণিক কাহিনীর উপাখ্যান, এগুলো প্রকাশ পাচ্ছে এই ধরনের শিল্পরীতিতে, বিশেষ করে নন্দলাল বসুর শিল্পরীতিতে, যেটা মূলত বলা হয় মুঘল আর অজন্তা গুহাচিত্রের মিশেলে তৈরি। এবার হচ্ছে অসিত কুমার হালদার, তার চিত্রকর্মের মূল অনুপ্রেরণা ছিল অজন্তা গুহাচিত্রের শৈলী। অজন্তা গুহাচিত্র তিনি প্রচুর স্টাডি করেছিলেন, এবং এই অজন্তা গুহাচিত্র থেকে তিনি এতটা অনুপ্রাণিত হয়েছিলেন যে তিনি বুদ্ধের জীবন নিয়ে 30টা চিত্রের একটা টোটাল সিরিজ তৈরি করেছিলেন। দেখে নাও তার ছবি, এই যে গৌতম বুদ্ধ, অজন্তা গুহাচিত্র থেকে অনুপ্রাণিত এক শিল্পকলা। মুখের ভাবে শান্তি, করুণা, দেহের ভঙ্গিতে নমনীয়তা। এছাড়াও তার যদি আরেকটা চিত্রকর্মের উদাহরণ দিই, তাহলে কৃষ্ণ ও যশোদা, যেখানে ভারতীয় আধ্যাত্মিকতাবাদ ফুটে ওঠে। কারণ আমি বললামই ভারতীয় ঐতিহ্যবাহী শিল্পগুলো পুনরুদ্ধারে বা এই শিল্পরীতির মূল বৈশিষ্ট্য ছিল আধ্যাত্মিকতাবাদ। এই যে দেখো যশোদা ও কৃষ্ণ, যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে বা কিছু একটা খাওয়াচ্ছে। তো এখানেও দেখো মুখের ভাব খুব স্পষ্ট, রিয়ালিজমের স্থান নেই, দ্বিমাত্রিক ছবি, অর্থাৎ পশ্চিমা ন্যাচারালিজমকে প্রত্যাখ্যান করা হচ্ছে। ছবিগুলো কেন দিয়েছি, এই ম্যাটেরিয়ালটা বানাতে আমার প্রচুর সময় লেগেছে, প্রচুর সময় লেগেছে। দেখো আমি চাইলে রিডিং পড়ে দিতে পারতাম, কিন্তু রিডিং পড়ালে কিচ্ছু বুঝবে না তোমরা, মুখস্থ করে বেশি দিন রাখতে পারবে না, মুখস্থ করে হবে না গো ডেসক্রিপটিভে, বারবার বলছি। এখানে বুঝতে হবে, এই কারণেই তো আমি বললাম, বোঝালাম পশ্চিমের ন্যাচারালিজম কি, তার মূল বৈশিষ্ট্য কি, অজন্তা গুহাচিত্র বা অজন্তা ফ্রেস্কোর মূল বৈশিষ্ট্য কি, টেম্পেরার ব্যবহার মানে কি, ওয়াশ টেকনিক মানে কি। এগুলো না বুঝলে ওই শুধু ওয়াশ টেকনিক শব্দটা আমার জানার দরকার নেই, আমি শুধু মুখস্থ রেখে যাই, এই করে পরীক্ষায় হবে না, হয় না। ওই দিন শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যারা সিভিল সার্ভিস দেবে। ওই PYQ পড়ে গেলাম, MCQ আর কমন চলে আসলো, ও হবে না। বুঝলেই লিখতে পারবে, একবার দুবার জাস্ট নোটটা পড়তে হবে। আর যদি না বোঝো, 1000 মুখস্থ করলেও তুমি মনে রাখতে পারবে না, 100% গ্যারান্টি। এরপর হচ্ছেন সুনয়নী দেবী, ইনি ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বোন, বঙ্গীয় শিল্পকলার একজন গুরুত্বপূর্ণ মহিলা শিল্পী। মূলত মহিলা শিল্পীদের বা মহিলা চিত্রশিল্পীদের এই শিল্পরীতিতে উদ্বুদ্ধ করেছিলেন সুনয়নী দেবী। তিনি ভারতীয় পৌরাণিক কাহিনী ও লোককথা নিয়ে কাজ করে থাকেন, যা ভারতীয় সংস্কৃতির গভীরতা প্রকাশ করে। এটাও ভারতীয় সংস্কৃতির পরিচয় দেয়, ভারতীয় লোককথা এবং ভারতীয় পৌরাণিক কাহিনী। উদাহরণ রাধা কৃষ্ণ, দেখো এখানেও আধ্যাত্মিকতাবাদের পরিচয় আমরা পাই, দ্বিমাত্রিক। এরপর হচ্ছেন ক্ষিতীন্দ্রনাথ মজুমদার, ভারতীয় কাব্য, গীতি, কবিতা ও ধর্মীয় ভাবধারাকে তিনি ছবিতে রূপ দেন। তার একটি ছবির নাম হচ্ছে গঙ্গার জন্ম বা দ্য বার্থ অফ গঙ্গা। এখানেও তুমি দেখো রাজপুত শৈল থেকে অনুপ্রাণিত, এই দেখো শিবের মাথা থেকে এই গঙ্গার সৃষ্টি হচ্ছে, জলের ধারার মতো এই সাদা 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 রঙে, এখান থেকে গঙ্গার উৎপত্তি হচ্ছে।
তো এই ছবিটার নাম দ্য বার্থ অফ গঙ্গা বা গঙ্গার জন্ম। এটাও দ্বিমাত্রিক ছবি। সুতরাং পশ্চিমী ন্যাচারালিজমকে প্রত্যাখ্যান করা হচ্ছে। গগনেন্দ্রনাথ ঠাকুর, এইখানেই অনেকে গোলান। গগনেন্দ্রনাথ ঠাকুরকে আমি কিন্তু প্রথমে দিইনি, আমি একদম সবার শেষে দিয়েছি। কেন? গগনেন্দ্রনাথ ঠাকুরের প্রথম দিকের শিল্পকর্ম যদি আমরা লক্ষ্য করি, বিশেষ করে 1920-র আগে, তাহলে আমরা সেই শিল্পকর্মের মধ্যে বঙ্গীয় শিল্পরীতির বা বঙ্গীয় শিল্পকলার বৈশিষ্ট্য খুঁজে পাই। কিন্তু তার পরবর্তীতে তিনি বঙ্গীয় শিল্পরীতির বা বঙ্গীয় শিল্পকলার বা বেঙ্গল স্কুল অফ আর্টের বিরোধী ছিলেন। তিনি মনে করতেন যে বেঙ্গলি স্কুল অফ আর্টের এই ভাবধারার ফলে আলটিমেটলি নতুন কিছু উদ্ভব হচ্ছে না আমাদের বাংলায়, নতুন ধরনের যে চিত্রশৈলী সেটা প্রবর্তন হচ্ছে না, সেই পুরনো একঘেয়েমি চলে আসছে আবার। সেই কারণে তিনি শেষের দিকে এই বঙ্গীয় শিল্পকলার ভাবধারাকে সমর্থন করতেন না এবং তিনি আধুনিক চিত্রশৈলী বা আধুনিক চিত্র শিল্পের যে ভাবধারা তার প্রবর্তন করেছিলেন, ইউরোপীয় আধুনিকতাকে নিজের চিত্রের মধ্যে এনে। তাকে বলা হয় মূলত কিউবিজমের প্রবর্তক। এই কিউবিজম কিন্তু পশ্চিমী ন্যাচারালিজম নয়, কারণ ইউরোপীয় ছবি আঁকার ধারার অনেকগুলো ধারা ছিল। ব্রিটিশরা মূলত যেটা পছন্দ করতো সেটা হচ্ছে ন্যাচারালিজম, কিন্তু ইউরোপ মানে তো শুধু আর ব্রিটিশ নয় বা ইংল্যান্ড নয়, আরও অন্যান্য দেশ আছে। তো কিউবিজম ব্যাপারটা কি? সেটা হচ্ছে ঘনক, সার্কেল, ত্রিভুজ ইত্যাদি ব্যবহার করে একটা ছবি আঁকা। এটা বঙ্গীয় শিল্পরীতির সাথে কিন্তু জড়িত নয়। বারবার বলছি, বঙ্গীয় শিল্পরীতির সাথে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে ছবিটা জড়িত সেটা হচ্ছে এইটা, চৈতন্যের ঈশ্বরীয় প্রেমের অনুভূতি। ঠিক আছে, এই ছবিটা তুমি যদি দেখো তাহলে দেখো বঙ্গীয় শিল্পরীতির সাথে তুমি মিল খুঁজে পাবে। দ্বিমাত্রিক ছবি, আলোচে আর ব্যবহার নেই। কিন্তু এই ছবিটা যদি দেখো, এখানে কিন্তু তুমি মিল খুঁজে পাবে না। তবে তিনি ক্যারিকেচারের মাধ্যমে বঙ্গীয় শিল্পরীতি প্রসারে অনেক ভূমিকা রেখেছিলেন, বা কার্টুন আঁকার মাধ্যমে, ব্যঙ্গচিত্র আঁকার মাধ্যমে। তিনি সাধারণত এই পশ্চিমা ন্যাচারালিজমকে তার কার্টুনের মাধ্যমে ব্যঙ্গ করতেন। পশ্চিমা যে ভাবধারা ছিল বিভিন্ন, তাদের সমাজধারা, তাদের ভারত শাসন ইত্যাদি প্রভৃতিকে ব্যঙ্গ করতেন তার ক্যারিকেচারের মাধ্যমে। তো গগনেন্দ্রনাথ ঠাকুর বঙ্গীয় শিল্পরীতির দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন বা প্রভাবিত ছিলেন। অবশ্যই তিনি যদি পরবর্তীকালে কিউবিজমের সৃষ্টিও করে থাকেন, তবুও সেটা বঙ্গীয় শিল্প আর ভাবধারার প্রভাবেই। কারণ বঙ্গীয় শিল্পের ভাবধারা তাকে প্রথম শিখিয়েছিল যে পশ্চিমী ন্যাচারালিজমকেই তুমি শুধু নিও না, ওটাকে প্রত্যাখ্যান করো এবং তুমি অন্য ধরনের নতুন ভাবধারা আমাদের চিত্রশৈলীতে নিয়ে আসো। প্রথম দিকে ভারতীয় শিল্প ঐতিহ্যকে পুনরুদ্ধারের লক্ষ্যে চিত্রকর্ম শুরু করলেও পরবর্তীতে তিনি কিউবিজম এবং ক্যারিকেচার বা ব্যঙ্গাত্মক কার্টুনের মাধ্যমে ভারতীয় চিত্রশৈলীতে আধুনিক ধারার প্রবর্তন করেছিলেন, যেটা আমি বললাম। উদাহরণ, চৈতন্যের ঈশ্বরীয় প্রেমের প্রথম অনুভব, তার একটি ছবি। কিউবিজমের ছবি কিন্তু বঙ্গীয় শিল্পরীতির জাতীয়তাবাদী যে ভাবধারা সেটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে না। এটা মূলত ঐতিহ্যবাহী শিল্পের আর কি পুনরুদ্ধার ঘটায় না। সহজ ভাষায় ঐতিহ্যবাহী শিল্পের এটা পুনরুদ্ধার ঘটায় না, এটা একটা নতুন ধরনের আধুনিক ভাবধারার জন্ম দেয়। তাহলে আমরা এবার দেখে নিই বেঙ্গল স্কুল অফ আর্টের চিত্রশৈলীর বৈশিষ্ট্যসমূহ বা তাদের চিত্রশৈলীর যে বৈশিষ্ট্যগুলো ছিল, তাদের আর্ট ফর্মে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো কি কি। পশ্চিমা ন্যাচারালিজমকে প্রত্যাখ্যান করে মুঘল, রাজপুত, অজন্তা, এলোরার প্রাচীন চিত্রকলার অনুসরণ, এক। দুই হচ্ছে পশ্চিমা তেল রঙের পরিবর্তে জল রং, বিশেষত জাপানি ওয়াশ টেকনিক এবং টেম্পেরার ব্যবহার। দ্বিমাত্রিক চিত্র, সূক্ষ্ম রেখা মুঘলের অনুকরণে, তুলির হালকা আঁচড়ে ছবিতে কোমল স্বপ্নময় ভাবের সৃষ্টি, আবেগ ঘন ভাবের সৃষ্টি। আধ্যাত্মিকতাবাদের গভীর প্রভাব ছবিতে। অনেক চিত্রে নাট্যধর্মীটা ড্রামাটিক ছবিগুলো আবেগ এবং রঙের ঘনত্বে গল্প বলার ভঙ্গি রয়েছে। অসিত কুমার হালদার বুদ্ধের জীবন নিয়ে 30টা গল্পের একটা সিরিজ করেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণ নিয়ে কৃষ্ণলীলা বলে সিরিজ তৈরি করলেন। অনেক চিত্রে বাংলার আলপনা, পটচিত্র, নকশার কারুকার্যের উপস্থিতিও আমরা পাই। বিশেষ করে নন্দলাল বসুর চিত্রে আমরা পাই বাংলার আলপনা, পটচিত্র, বাংলার নকশা, তার উপস্থিতি। দ্য টিলার বলে একটা ছবি আছে নন্দলাল বসু, সেখানেও আমরা দেখতে পাই একজন চাষি, সে তার বলদ নিয়ে বা ষাঁড় নিয়ে বা গরু নিয়ে যাই হোক চাষ করছে। সাধারণত বলদ নিয়েই চাষ করছে বা ষাঁড় নিয়ে চাষ করছে। তো ওই ছবিটাতেও আমরা বাংলা পটচিত্র, বাংলার নকশা, বাংলার আলপনার
আভাস পেয়ে থাকি। এরপর আমরা দেখব বেঙ্গল স্কুল অফ আর্টের প্রভাব কি ছিল, এর প্রভাব কিভাবে পড়েছিল। এই আন্দোলন মূলত পরবর্তী যে আর্টিস্ট আন্দোলন তার পথকে প্রশস্ত করে। এটা হচ্ছে প্রথম প্রভাব, বা বাংলায় যে নতুন আধুনিকতাবাদী ভাবধারা সেটা জন্ম নেয়। ওই ন্যাচারালিজমই চলে আসছে তা নয়, নতুন এক আধুনিকতাবাদী ভারতের নিজস্ব ভাবধারার জন্ম নেয় বা আর্ট ফর্মের জন্ম নেয়, সেটার ভিত্তি প্রস্তুত করে এই বেঙ্গল স্কুল অফ আর্ট। এটা হচ্ছে প্রথম প্রভাব। বেঙ্গল স্কুল অফ আর্ট স্বদেশী আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল, যা ভারতীয় সংস্কৃতির গর্ব এবং স্বাধীনতার চেতনা প্রচার করতে সাহায্য করেছিল। কিভাবে জড়িত ছিল স্বদেশী আন্দোলনের সাথে আমি বললাম, এই ক্লাসটার পর ওটা তোমরা নিজেরা লিখবে, এই ক্লাসটা দেখে এই ক্লাসটা বুঝে। শিল্পীরা তাদের কাজে ভারতীয় পরিচয় এবং আত্মমর্যাদা তুলে ধরেছিলেন, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি সাংস্কৃতিক প্রতিরোধ হিসাবে কাজ করেছিল। শিল্পীরা তাদের চিত্রে কি করেছিলেন? ভারতীয় পরিচয় এবং ভারতের যে নিজস্ব আত্মমর্যাদা সেটা তুলে ধরেছিলেন। রাধা, সীতা, দ্রৌপদীর মতো পৌরাণিক চরিত্রের মাধ্যমে নারীদের আধ্যাত্মিক এবং মাতৃত্বপূর্ণ রূপে উপস্থাপন করে ভারতীয় ঐতিহ্যে নারীর মর্যাদা তারা তুলে ধরেছিলেন। ভারতীয় ঐতিহ্যে কি নারীকে মাতৃরূপে পূজা করা হয়, তো তারই স্বরূপ আমরা এই বেঙ্গল স্কুল অফ আর্টের চিত্রে পেয়ে থাকি। অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বব্যাপী শিল্পমহলে ভারতীয় শিল্পের পরিচিতি বাড়িয়েছিলেন। জাপান, চীন এবং ইউরোপীয় শিল্পীদের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ঘটেছিল। জাপান, চীন এবং ইউরোপের অন্যান্য যে সমস্ত শিল্পী আছে, ভাবধারার শিল্পী, তাদের সাথে সাংস্কৃতিক বিনিময় ঘটেছিল এই বেঙ্গল স্কুল অফ আর্টের যে নিজস্ব শিল্পরীতি তার বিশ্বব্যাপী পরিচিতির মাধ্যমে। এই শিল্পরীতির পরিচিতি করতে মূলত অগ্রণী ভূমিকা পালন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর। জাপানি ওয়াশ টেকনিক এবং পটচিত্র জনপ্রিয়তা লাভ করে, যা পরবর্তী প্রজন্মের উপর গভীর প্রভাব ফেলেছিল। যেমন যামিনী রায় কিন্তু এই বেঙ্গল স্কুল অফ আর্ট থেকে প্রভাবিত হয়েই পরবর্তীকালে বাংলার পটচিত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটি আধুনিক ভারতীয় শিল্পরীতির ভিত্তি স্থাপন করেছিল, যা প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপের মতো পরবর্তী আন্দোলনের পথ প্রশস্ত করেছিল। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে পশ্চিমী ন্যাচারালিজমকে প্রত্যাখ্যান করে ভারতের নিজস্ব আধুনিকতা ভাবধারার যে শিল্পকলা আছে সেটার জন্ম দিতেও সাহায্য করেছিল এই বেঙ্গল স্কুল অফ আর্ট। তাহলে বেঙ্গল স্কুল অফ আর্ট সম্পর্কে আমরা কি কি বললাম, লাস্ট জিস্ট বলি। এবার এই জিস্টটা শুনলেই তোমার মনে থেকে যাবে। বেঙ্গল স্কুল অফ আর্ট কি? একটা শিল্পরীতি। কোথা থেকে উদ্ভূত শিল্পরীতি? মূলত কলকাতা থেকে এবং শান্তিনিকেতনের কলাভবন থেকে বা শান্তিনিকেতন থেকে। এটা কি শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ ছিল? না, এটা পরবর্তীকালে সারা ভারতব্যাপী ছড়িয়ে গেছিল। এটা কেন হয়েছিল? কারণ ব্রিটিশরা তখন ভারতীয়দের উপর পশ্চিমা যে ন্যাচারালিজম আছে সেটা চাপিয়ে দিয়েছিল, যেটা ভারতীয় ঐতিহ্যকে ক্ষুণ্ণ করছিল। ভারতীয় শিল্পীরা ভারতীয় ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে ভারতীয় যে ঐতিহ্যময় চিত্রশৈলী কলাগুলো আছে বা চিত্রশিল্প কলাগুলো আছে সেগুলোকে অবলম্বন করে এক নতুন রীতির সৃষ্টি করেছিলেন। এই শিল্পরীতির সঙ্গে জাতীয়তাবাদের সম্পর্ক কি? এই যে পশ্চিমী ন্যাচারালিজমকে প্রত্যাখ্যান করা হচ্ছে, এর মানেই ভারতীয় যে জাতীয়তাবাদ সেটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়াও এই আন্দোলনের প্রেক্ষাপট যদি দেখি তখন বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন চলছে, সুতরাং স্বদেশী আন্দোলনের একটা অংশ হিসাবেই এই শিল্প আন্দোলন গড়ে উঠেছিল। ভারতের জাতীয়তাবাদ মূলত প্রকাশ পায় ভারত মাতার চিত্রের মাধ্যমে, যা দেশ জুড়ে আলোড়ন তুলেছিল স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে। বঙ্গীয় শিল্পকলা মূলত কাদের নেতৃত্বে শুরু হয়েছিল? দুইজন ব্যক্তি, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং ইবি হ্যাবেল। কিন্তু বঙ্গীয় শিল্পকলার জনক যদি বলি তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরকেই বলবো, কারণ তার চিত্রের মাধ্যমেই মূলত বঙ্গীয় শিল্পকলা বা বঙ্গীয় শিল্পরীতি সারা ভারত জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। তিনি জাপানি ওয়াশ টেকনিকের ব্যবহার করেছিলেন। তিনি মুঘল ও রাজপুত শ্রেণীর অনুপ্রেরণায় তার চিত্রকর্মগুলো সৃষ্টি করতেন। তার কৃষ্ণলীলা সিরিজ আমরা যার লক্ষ্য পাই, তার চিত্রকলাগুলোয় আধ্যাত্মিকতাবাদ ফুটে ওঠে। এরপর হচ্ছে নন্দলাল বসু, যিনি ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রধান শিষ্য। শান্তিনিকেতনের কলা ভবনে তিনি এই বঙ্গীয় শিল্পরীতির প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
তার হরিপুরা পোস্টারে আমরা গ্রামীণ জীবনধারার নিদর্শন এবং ভারতীয় শৈলীর নিদর্শন পাই। এছাড়াও তার সতী, শিব সতী এই ধরনের ছবিগুলোয় আধ্যাত্মিকতাবাদের পরিচয় পাওয়া যায়, যা মূলত তৈরি হয়েছিল মুঘল এবং অজন্তা শৈলীর অনুপ্রেরণা। এরপর অন্যান্যরা সুনয়নী দেবী, অসিত কুমার হালদার, গগনেন্দ্রনাথ ঠাকুর। তবে গগনেন্দ্রনাথ ঠাকুর প্রথম দিকে বঙ্গীয় শিল্পরীতির সাথে জড়িত থাকলেও পরবর্তীকালে তিনি এক আধুনিক ভাবধারার সৃষ্টি করেন চিত্রশৈলীতে কিউবিজমের মাধ্যমে। তবে এটাও স্বীকার করা যায় না যে তিনি বঙ্গীয় শিল্পরীতি থেকেই পশ্চিমী ন্যাচারালিজম প্রত্যাখ্যান করতে উৎসাহী হয়েছিলেন। বঙ্গীয় শিল্পরীতির শিল্পকলাগুলোর বৈশিষ্ট্য কী ছিল? জাপানি ওয়াশ টেকনিকের ব্যবহার, টেম্পারার ব্যবহার, তেল রঙের পরিবর্তে জল রঙের ব্যবহার, টেম্পারার ব্যবহার নন্দলাল বসুর কাজে আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। আধ্যাত্মিকতাবাদের প্রভাব, পৌরাণিক কাহিনীর উপাখ্যান, ভারতীয় ঐতিহ্যে যে নারীকে মাতৃরূপে পূজা করা হতো তার স্বরূপ চিত্রকর্মগুলিতে, অজন্তা গুহাচিত্র বা অজন্তার ফ্রেস্কো, মুঘল মিনিয়েচার, রাজপুত শৈলীর অনুকরণে চিত্রশৈলীর পুনরুদ্ধার বা চিত্রশৈলীর সৃষ্টি, বাংলার নকশা, বাংলার আলপনা, বাংলার পটচিত্রের উপস্থিতিও আমরা এই চিত্রশৈলীতে দেখতে পাই বা এই শিল্পরীতিতে দেখতে পাই। তারপর সবার শেষে বেঙ্গল স্কুল অফ আর্টের প্রভাব। বেঙ্গল স্কুল অফ আর্টের প্রভাব কি না, পরবর্তীকালে যে প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপের মতো শিল্প আন্দোলন হয়েছিল তার ভিত্তি প্রস্তুত করেছিল এই বেঙ্গল স্কুল অফ আর্ট। বেঙ্গল স্কুল অফ আর্টের জাতীয়তাবাদী ভাবধারাতে আকৃষ্ট হয়েই বহু মানুষ তার নিজস্ব এক চিত্রশৈলীর ধারার প্রবর্তন করেছিলেন। তার মধ্যে অন্যতম হলেন যামিনী রায়। রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এই শিল্পরীতিকে ভারতের বাইরে জনপ্রিয় করেছিল এবং যার ফলে চীন, জাপান এবং অন্যান্য ইউরোপীয় শিল্পীদের সাথে ভারতীয় দেশীয় শিল্পীদের বা চিত্রশিল্পীদের সাংস্কৃতিক বিনিময় ঘটে। এই কটাই তো জাস্ট লিখতে হবে পরীক্ষা হলে। তো যদি বুঝে যাও তাহলে পারবে, আর যদি না বোঝো ওই প্রথমেই শুরু করে দিলাম পশ্চিমা ন্যাচারালিজমের বিরুদ্ধে শুরু হয়েছিল এই আন্দোলন। আরে ভাই, পশ্চিমা ন্যাচারালিজম কি সেটা তো বুঝতে হবে, মুঘল শৈলীর একটা বৈশিষ্ট্য তো বুঝতে হবে, রাজপুত শৈলীর একটা বৈশিষ্ট্য তো বুঝতে হবে। পশ্চিমী ন্যাচারালিজমে রাজা রবিবর্মা যখন ছবি আঁকতো ক্যানভাস হিসেবে বিদেশি কাপড় ব্যবহার করতো, আর এই বঙ্গীয় শিল্পরীতির যে সমস্ত শিল্পীরা ছিলেন তারা ক্যানভাস হিসেবে ব্যবহার করতেন দেশি সুতির কাপড়। তারা বিদেশি কাপড় বর্জন করেছিলেন। তো এখানেই তো স্বদেশী আন্দোলনের প্রভাব আছে। তো এখান থেকে যে প্রশ্নটা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটি হলো যে বেঙ্গল স্কুল অফ আর্টের ভারতের জাতীয়তাবাদ প্রসারে কি ভূমিকা পালন করেছিল। এটা তোমরা লেখো এই ক্লাসটা দেখার পর। বোঝা গেল? বুঝলেই লিখতে পারবে, না বুঝলে কিচ্ছু লিখতে পারবে না। আবারও বলছি, আর যে ভাববে আমি মুখস্থ করে মেরে দেবো, মুখস্থ করে কিচ্ছু করতে পারবে না, বিশ্বাস করো। একবার পরীক্ষা দাও, 2025-এর মেন্স যখন হবে, আজ হোক কি 4 বছর পর হোক কি 3 বছর পর হোক, দাও, তখনই বুঝে যাবে যে মুখস্থ করে তীর ছোড়া আর যাবে না, বুঝে তীর ছুটতে হবে। সবাই খুব ভালো থেকো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।